দর্শক স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা আলোচনার শিরোনাম দিয়েছি যারা ক্রিকেট ভক্ত তাদের কথা মাথায় রেখে, ক্রিকেট বেদনার আরেক নাম। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কাছে খেলাটা বেদনার আরেক নাম হয়ে উঠেছে, যদিও মাঝে মাঝে জয় আমাদেরকে খুব উদ্বেলিত করে, কিন্তু প্রতিনিয়ত যেন আমরা বেদনা পাওয়ার জন্য ক্রিকেটকে ভালোবেসে যাচ্ছে। এটা নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে সুদূর বলবো যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দলের। স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন নাজমুল হক তপন, ক্রীড়া সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নাজমুল হক তপন, শিরোনামা আপনাকে মাথায় রেখে দেওয়া। আপনি একই সঙ্গে ক্রিকেট সাংবাদিক, ক্রিকেট বিষয়ক বা স্পোর্টস জার্নালিস্ট, একই সঙ্গে সাহিত্যিক। ক্রিকেট বেদনার আরেক নাম, নামকরণ ঠিক আছে কিনা? সামনে যখন টি-20 বিশ্বকাপ, তো নামকরণ তো ঠিক আছে বলাই যায়। কারণ টি-20 বিশ্বকাপটা আমাদের এরকম যে বাংলাদেশ আছে, আসলে কি আছে বাংলাদেশ, একই সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশ আছে এবং নাইও। তো আর এইটা যত টি-20 বেশি আসছে তত যেন আমরা আরও বেশি কী বলছি যে আরও বেশি খারাপ করছি, আরও বেশি আমরা এতে যাচ্ছি যে এইটা কি সেই বাংলাদেশ, টি-20 যখন ফরম্যাটটা টি-20, এটা কত প্রায় 1.5 দশকেরও বেশি, তাই না? আমরা বিপিএল খেলছি, আইপিএলের পরে সবথেকে যদি বলি আলোচিত ফ্রান্সাইজি টুর্নামেন্ট, কিন্তু বিপিএলে এই যে বিপিএলের খেলা কোনো কাজেই আসছে না। আমরা টি-20 বিশ্বকাপ বা টি-20 ফরম্যাটটাই আমরা আত্মস্থ করতে পারছি না। এটা আমাদের খুবই দুর্ভাগ্যজনক। খালি টি-20 পারছি না, আমরা তো টেস্ট নিয়ে খুব ভালো কিছু করছে, ওয়ানডেতেও বা খুব ভালো কিছু করছে, মাঝখানে কিছুটা ওয়ানডেতে ভালো করছিলাম, কিন্তু সেটাও তো আর ধারাবাহিকতা অন্তত আমরা দেখি না। টেস্টে কিন্তু আমরা নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে একটা টেস্ট জিতলাম, এটা খুব বেশি দিল না, বছর 2-এর মতো। তো আর ওয়ানডেতেও আমরা কিন্তু ওয়ানডেতে অ্যাপ্রোচ আছে, যে বডি ল্যাঙ্গুয়েজ আছে, টি-20 সেই অ্যাপ্রোচটাই না। আমরা হারতে পারি, কিন্তু আমাদের শরীরী দেহভাষ্য বা শরীরী ভাষা ওটাকে টি-20 মতো মনে হয়। টস জিতলে ছোটো টিমের এগেনস্টে খুবই অপেক্ষাকৃত দুর্বল দল, ছোটো টিম বলা উচিত না, অপেক্ষাকৃত উইক টিমের এগেনস্টে আমরা টস জিতে কখনোই আগে ব্যাটিং নিই না, কারণ আমরা জানি যে আমরা দেশে করতে পারবো কিনা, এই কনফিডেন্সই তৈরি হয়নি। তো এটা কী বলা যায় এটাকে, তো অন্য ফর্মেটের থেকে টি-20 পার্থক্যটা এই জায়গাটাই। টেস্ট আর ওয়ানডেতে আমরা মাঝে মাঝে ভালো করি, বেশিরভাগ সময় হয়তো খারাপ করি, কিন্তু আমাদের যেটাকে বলি বডি ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে ওই খেলাগুলোতে আমরা খেলতে পারি বা আমাদের কনফিডেন্সটা আছে, সেটা কিন্তু বুঝাইতে পারছি জায়গা। টি-20 আসলে একটা ভীত একটা টিম, একেবারে ভীত থাকি আমরা যে এইটা খেলতে না পারলে যেন বেঁচে যেত বা বর্তায় যেত, এরকম একটা অবস্থা। আমাদের আশরাফুল যাকে বলা হতো, মোহাম্মদ আশরাফুল, তার কাছে আশরাফুল আপনার নাম বলতে গেলে এই শব্দ দুটো চলে আসে। এবং দর্শক, আপনাদের স্ক্রিনে দেওয়া টেলিফোন নম্বরে টেলিফোন করে আপনারাও সরাসরি প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন। মোহাম্মদ আশরাফুল, সামনে টি-20 বিশ্বকাপ এবং কেন যেন পুরো বাংলাদেশ আরেক দফা বেদনার প্রস্তুতি নিচ্ছে। আপনি আপনার প্রস্তুতি কি? ধন্যবাদ। আসলে আমি এখন ইংল্যান্ডে আছি, পোস্টমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলছি। আমাদের 4টা ম্যাচ হয়েছে, আলহামদুলিল্লাহ 4টাই উইন করেছি, আরো 14টা ম্যাচ বাকি আছে। তো এখান থেকে খেলা দেখছি, বাংলাদেশের খেলা দেখলাম, আমেরিকার সাথে 3টা ম্যাচ, 2টা ম্যাচ রেজাল্ট হয়নি। 2টা ম্যাচই আসলে আমার কাছে মনে হয় যে আমাদের প্লেয়াররা খুব লাইটলি নিয়েছিলেন, সেই কারণেই নেগেটিভ রেজাল্টটা হয়েছে। পরের ম্যাচটা খুব ডমিনেট করে উইন করেছে 10 উইকেটে। তো আসলে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপটা দেখেন, 2021 যখন আমরা খেলতে গেলাম তখন আমাদের বলা হচ্ছিল 2022 সালের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। তো 2022 শেষ হয়ে যাওয়ার পরে এখন 2024। তো আপনি দেখেন যে আমরা সেম 2021-এ যারা খেলেছেন, 2022-এ যারা খেলেছেন, 2023-এ এসেও কিন্তু আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যান তারাই আছেন। তো তারা থাকার কারণ কিন্তু তারা হয়তো ইন্টারন্যাশনাল আইসিসি লেভেলে ভালো খেলেনি, কিন্তু তারা এক্সপিরিয়েন্স, অতীতে ভালো খেলেছেন, সেই কারণেই সিলেক্টররা বিবেচনা করেছেন। কিন্তু তাদের জায়গায় যাদের নিবে তারাও কিন্তু যারা ইয়াং স্টার, এই যে
তপন ভাই বললেন যে বিপিএল হচ্ছে, কিন্তু বিপিএল থেকে কি আমরা কোনো প্লেয়ার পাচ্ছি? বিপিএল থেকে কি কোনো প্লেয়ার, ইয়াং একটা প্লেয়ার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করছে? তানজিম তামিম ভালো করেছেন, সে কিন্তু টিমে এসেছেন এবং সে ভালো করছেন। তো আপনাকে যেই ফরম্যাটটা হবে বাংলাদেশে, যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা হচ্ছে, সেখানে তো আপনাকে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স যদি আপনি না করতে পারেন, তাহলে তো আসলে ইন্টারন্যাশনাল লেভেলে বিবেচনা করাটা ডিফিকাল্ট। তো আমাদের প্লেয়ার যারা আছেন, যারা খেলছেন, আমাদের পাইপলাইনে আমরা বলি অনেক প্লেয়ার, কিন্তু আসলে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার এখনো তৈরি হয়নি। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ তাদের জায়গায় যে রিপ্লেস করবে, ওই প্লেয়ার গুলো এখনো প্লেয়ার আছে। আমরা চাইলে তারা না খেললেও আমরা খেলাতে পারবো 11 জন 15 জন প্লেয়ার, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে যে যে পারফর্ম করবে, ডোমিনেট করবে, সেই জিনিসটা মিসিং। আপনি যদি দেখেন রিসেন্টলি স্টুয়ার্ট ল, সে বাংলাদেশ আন্ডার 19 টিমের হেড কোচ ছিলেন 2 বছর। জি। এখন সে আমেরিকার টিমের হেড কোচ হয়ে তাকে কোশ্চেন করা হয়েছে, সে কিন্তু বলেছেন যে 25 বছরে আমাদের কোনো ডেভেলপ হয়নি। এটা কিন্তু মিথ্যা বলেনি, সত্যি কথা বলেছেন। আপনি যদি দেখেন যে আমরা শুধু ন্যাশনাল টিম কেন্দ্রিক চিন্তা ভাবনা সবকিছু আমাদের, যখনই আপনার ফার্স্ট ক্লাস বা লিস্ট এ ক্রিকেট 240টা প্লেয়ারের চিন্তা ভাবনা আপনি না করবেন, আপনি জাস্ট ওই 15টা প্লেয়ার নিয়ে চিন্তা করবেন, তাহলে আসলে ক্রিকেট ডেভেলপ হবে না। আপনাকে, আমি এই যে ইংল্যান্ডে আসছি, খেলছি, আমার এই ক্লাবে 4টা টিম আছে। ডিভিশন 1-এ খেলছি আমরা, এখানে ফার্স্ট টিম, সেকেন্ড টিম, থার্ড টিম, ফোর্থ টিম, এবং জি। এজ লেভেলে তাদেরই আন্ডার 12, 9, 11, 14 এই ধরনের টিম আছে। তো আমাদের এই জিনিসটা করতে হবে যে একটা ক্লাবের আন্ডারে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা, দেখেন আমরা এখনো সিলেক্টরদের তৈরি করে দিতে হয় ফার্স্ট ক্লাস টিম গুলা। তো ডেভেলপ কিন্তু আমরা এখনো হইনি। আমরা আশা করি, আমাদের লাকি যে আমাদের কিছু কিছু প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার নিজের উদ্যোগে তারা ট্রেনিং করে থাকেন এবং গড গিফটেড ছিলেন, সেই কারণে এখন আমরা সার্ভাইভ করছি। তো আমার মনে হয় যে আসলে এবারের ওয়ার্ল্ড কাপে খারাপ হয়েছে, হয়তোবা আমাদের জিম্বাবুয়ের সাথে যেভাবে আমরা আশা করছি সেটা হয়নি, আমেরিকার সাথে যেটা আশা করেছি সেটা হয়নি, কিন্তু আমি আশা করি ওয়ার্ল্ড কাপে হয়তোবা শ্রীলঙ্কার সাথে ভালো করবো। কারণ শ্রীলঙ্কার সাথে আমরা 2013 সালের পর থেকে আমার মনে হয় যে আমরা যখনই খেলছি তাদের সাথে ভালো ক্রিকেট খেলি। রিসেন্টলি আমরা 2023 50 ওভার ওয়ার্ল্ড কাপে তাদের হারিয়েছি, আইসিসি ইভেন্টে প্রথম আমরা হারালাম তাদের। তো সেই কনফিডেন্সটা দিবে ডেফিনেটলি সাকিব, মাহমুদুল্লাহ, শান্ত, তারা কিন্তু অনেকদিন ধরেই খেলছেন, মোস্তাফিজ। তো আশা করব তারা তাদের বেস্ট পারফরমেন্সটা নিয়ে আসবেন শ্রীলঙ্কার সাথে। জি। মানে শুধু শ্রীলঙ্কা নিয়ে আশাবাদী, বাকিগুলো ভরসা আপনি করার? দেখেন, যদি না, আপনার ফার্স্ট ম্যাচটা ইম্পর্টেন্ট, আপনি যদি ফার্স্ট ম্যাচ জিতেন শ্রীলঙ্কার সাথে, তাহলে আপনার নেদারল্যান্ড এবং নেপাল এই দুইটা ম্যাচ তো আমরা মাস্ট ধরতেই পারি টেস্ট নেশন হিসাবে। তো প্রথম ম্যাচটা যদি আপনি না জিততে পারেন, তখন আপনার আসলে সুপার এইটে যাওয়াটা খুব ডিফিকাল্ট। তখন আপনাকে সাউথ আফ্রিকাকে হারাতে হবে। সাউথ আফ্রিকাকে আমরা ধরছি না, কারণ সাউথ আফ্রিকা এবারের ওয়ার্ল্ড কাপে টপ 4-এর একটা টিমের দাবিদার আমি মনে করি। তাদের যে প্লেয়ার, সেই কারণে আমি সাউথ আফ্রিকাকে সাথে হ্যাঁ জিততে পারি। ক্রিকেট খেলা যে কোনো টিমকে হারাতে পারে। 2007-এর 50 ওভার ওয়ার্ল্ড কাপে আমরা তখন সাউথ আফ্রিকার র্যাঙ্কিং নাম্বার 1 ছিল, ওই টিমকে আমরা হারিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজে। তো ক্রিকেট খেলায় আসলে একটা দুইটা প্লেয়ারই গেম চেঞ্জ করতে পারে। একটা এক্সট্রাঅর্ডিনারি ইনিংস, এক্সট্রাঅর্ডিনারি স্পেল, আপনাকে যেটা মুস্তাফিজ করেছেন লাস্ট ম্যাচে 10 রানে 6 উইকেট, এই ধরনের একটা স্পেল যদি কেউ করে, তাহলে তো ডেফিনেটলি আমরা যে কোনো টিমকে হারাতে পারি। কিন্তু বাস্তবতা যেটা, ওইটা সাউথ আফ্রিকা ডেফিনেটলি তারা টপ 4টা টিমের মধ্যে একটা টিম আমি মনে করি এবারের ওয়ার্ল্ড কাপে। তো তাদের সাথে আপনার রেজাল্ট নেগেটিভ হতেই পারে। তো কিন্তু শ্রীলঙ্কার সাথে যেহেতু রিসেন্টলি আমরা ভালো খেলছি, সেই কারণে আমি শ্রীলঙ্কার ম্যাচটা ইম্পর্টেন্ট দিচ্ছি, যে আপনি এই ম্যাচটা যদি জেতেন, তাহলে নেদারল্যান্ড এবং নেপাল। নেপালের সাথে ওয়েস্ট ইন্ডিজে যখন খেলবেন, ওই দুইটা ম্যাচ জিতলে আপনি ইজিলি সুপার 8-এ যাবেন। তো সুপার 8-এ যাওয়াটা আমি মনে করি যে সেই 2007-এ আমরা প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম, এবং তখনই আমরা প্রথম সুপার 8-এ খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। তারপরে আসলে আমাদের বড় অবদান যদি বলেন, 2022 ওয়ার্ল্ড কাপে আমরা জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডকে হারিয়েছি, এটাই আমাদের বড় অবদান। তো আমি আশা করবো এবার যদি শ্রীলঙ্কাকে হারাই,
তাহলে আমরা 3টা ম্যাচ জেতা আশা করতে পারি এবং সুপার 8-এ যে যদি অঘটন কিছু ঘটে। এরকম প্রত্যাশা তো সবসময় থাকে, এবং প্রথম ম্যাচ হারলে আমরা দেখি যে ছোট দলের কাছেও হেরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় এবং হেরেছে অতীতে। ফার্স্ট ম্যাচ যদি হেরে যায় তাহলে কিন্তু খুব সম্ভাবনা আছে যে নেদারল্যান্ড রিসেন্টলি আপনার প্র্যাকটিস ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে, নেপাল ওয়েস্ট ইন্ডিজ এই টিম তাদের হোম কন্ডিশনে গিয়েছে, 2টা ম্যাচ 200 রান প্লাস চেস করেছেন। আপনার ফার্স্ট ম্যাচের উপরে ডিপেন্ড করে বাংলাদেশ কেমন খেলবেন। ফার্স্ট ম্যাচ যদি তারা ভালো মতো স্টার্ট না করতে পারেন তখন হয়তোবা ওই 2টা ম্যাচের রেজাল্ট নেগেটিভও হতে পারে। যে আমরা একটু দর্শক কেউ থাকলে তার প্রশ্ন বা মন্তব্য নিতে চাই। দর্শক যদি কেউ টেলিফোন লাইনে থাকেন সরাসরি অতিথির কাছে প্রশ্ন বা মন্তব্য করবেন। হ্যালো হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্ন বা মন্তব্য কার কাছে প্রশ্ন করতে চান তার কাছে করুন। হ্যালো, আমি পলাশ বলছি যশোর থেকে। আমি একটু আশরাফুল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, প্রশ্ন করতে চাই। জি পলাশ, আশরাফুল ভাই শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি পলাশ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া, আপনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে কম বয়সে টেস্টে সেঞ্চুরিয়ান একজন প্লেয়ার, এবং আপনার কাছেও আমাদের আশা কিন্তু অনেক ছিল, কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তিটা আসলে আসেনি। আর তারপর আপনার খেলা খুব ভালো লাগতো যখন থেকে আপনি দলের দায়িত্ব নিলেন, ক্যাপ্টেন হলেন, তখন থেকে কেমন যেন নানাবিধি প্রেশার হোক বা কোনো কারণে হোক আপনার খেলাটা কেমন যেন ছন্দপতন হয়ে গেল। আমাদের জাতীয় দলে যে ক্যাপ্টেন্সির দায়িত্ব পাই তার খেলাটা আস্তে আস্তে কেমন নর্মাল হয়ে যায়, বা সে কি বাড়তি কোনো চাপের কারণে নাকি দলের সবাইকে মেনটেনেন্স করার কারণে, কি একটা কারণে এটা জানি না। আর আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সামনে T20 বিশ্বকাপ, আমাদের আসলে বাচ্চা দিয়ে হলেও সিনিয়রদের উপরে আমাদের ডিপেন্ড করতে হচ্ছে, কেউ ধারাবাহিকভাবে নাই। এই ধারাবাহিকতা না থাকার কারণটা আসলে কি? আমরা একটু আমরা অনেকবার কোচের দোষ দিই, ক্যাপ্টেন্সির দোষ দিই। আসলে দিন শেষে মাঠে কিন্তু কোচ খেলবে না, আমাদেরকেই খেলতে হবে, প্লেয়ারদের খেলতে হবে। আর আমরা যেহেতু বাঙালি, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশকে বরাবরই সাপোর্ট করব বা করা উচিত, সে যে অবস্থায় হোক। এখনো আমরা আছি, বাংলাদেশ দলের সাথে আছি, বাংলাদেশ দলকে সাপোর্ট করি, তার জন্য শুভকামনা। কিন্তু এখন আমাদের এই বিশ্বকাপে আমরা আমাদের ভালো করার কারণটা কি, বা কি পথ কি, যদি একটু বলতেন। জি অনেক ধন্যবাদ আশরাফুল ভাই। আমি একটু সঙ্গে যোগ করি, আপনার ক্যাপ্টেন্সির সময়কাল নিয়ে বলেছেন, আবার আমরা দেখেছি যে সাকিব ক্যাপ্টেন যতদিন ছিলেন ততদিন তার পারফরমেন্সের গ্রাফ কোনো অংশে কমে নাই, বরং ভালোই, তুলনামূলক পাওয়া যায় কিছুটা ভালোই। মাশরাফির ক্ষেত্রেও তাই। আবার আমরা মমিনুলের ক্ষেত্রে খারাপ দেখেছি, মুশফিককে দেখেছি ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর বরং কিছুটা পারফরমেন্সের গ্রাফটা একটু উথাল পাতাল হয়েছে। তাহলে এটা কি আসলে কোরিলেশন আছে ক্যাপ্টেন্সির সাথে পারফরমেন্সের? আর ডেফিনেটলি আমাদের বিশেষ করে এশিয়াতে তো ক্যাপ্টেন্সি করাটা 3টা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করাটা ডিফিকাল্ট। আর আমি বলবো যে ক্যাপ্টেন্সির মাশরাফি বলেন সাকিব ওরা ভালো করার পিছনে আমি মনে করি যে ওই সময়টা হাতুরা সিং যখন ছিলেন ওই সময় কোচ শুরুর দিকে ক্যাপ্টেনের 2টা কাজ হয়, একটা মাঠে এবং একটা মাঠের বাইরে। মাঠের বাইরে কাজটা যদি আপনাকে হেল্প করে, যেমন আমার সময় যখন জেমি সিডেন্স ছিলেন ওইভাবে আমি আসলে সাপোর্টটা পাইনি জেমি সিডেন্স এর কাছ থেকে, কারণ সে প্রেস কনফারেন্সে যে বলতেন যে আমাদের বেস্ট প্লেয়ারের অ্যাভারেজ 22, এই টিম রেজাল্ট করার ডিফিকাল্ট। তো যখন একজন কোচ এসে আপনাকে প্রেস কনফারেন্সে বলবে যে আসলে টিম আমরা হারাটাই স্বাভাবিক, তখন কিন্তু ওই টিম রেজাল্ট করাটাও ডিফিকাল্ট। তো আমারও পারফরমেন্সটা ভালো ছিল না, আমিও যদি পারফরমেন্স করতে পারতাম তাহলে হয়তো বা ডিফারেন্ট হতো। তো মাশরাফির সময় হাতুরা সিং এর প্ল্যানই কিন্তু ডিফারেন্ট ছিল, যে যখন সে এসেছেন তখন কিন্তু তার প্ল্যান ছিল বাংলাদেশ হোমে অ্যাটলিস্ট 85% ম্যাচ জিততে হবে। তো সেই কারণে আমরা প্রথম তার আন্ডারে কিন্তু উইকেট কিভাবে ইউজ করতে হয় হোম কন্ডিশনে সেই জিনিসটা আমরা দেখেছি। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতন টিমকে আমরা 2.5 দিনে টেস্ট ম্যাচ হারিয়েছি হোম অ্যাডভান্টেজ নিয়ে। সেই জায়গায় মাশরাফি এবং সাকিব ওরা তো আসলে অসাধারণ প্লেয়ারও ছিলেন, এটা নো ডাউট। আর আমাদের জন্য আমরা শান্তর জন্য তো অবশ্যই মনে হচ্ছিল যে ক্যাপ্টেন শান্তকে নিয়ে আলোচনা করব। জনাব আশরাফুল, একটা ছোট বিরতি নিতে হবে, বিরতির পর আমি নিজেই প্রশ্ন করতাম ক্যাপ্টেন শান্তকে আপনি কিভাবে দেখছেন।
ক্রিকেট বেদনার আরেক নাম, এই শিরোনাম দিয়েছে। আলোচনা চলছে নিটল টাটা নিউজর এক্সট্রা সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। একটা বিরতি নিয়ে ফিরছে, আশা করি সবাই সঙ্গে থাকবেন। ক্রিকেট বেদনার আরেক নাম, হয়তো না, নিটল টাটা নিউজর এক্সট্রা সেটা নিয়ে আলোচনা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। মোহাম্মদ আশরাফুল, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, ক্যাপ্টেন শান্তকে আপনি কীভাবে দেখছেন, তাকে পর্যালোচনা করবেন, তবে তার আগে অন্য কোনো দর্শক যদি টেলিফোন লাইনে থাকেন নাম বলে অতিথির কাছে সরাসরি প্রশ্ন করবেন বা মন্তব্য করবেন। হ্যালো, কেউ আছেন? হ্যালো, জি জি, আমি বগুড়া থেকে গোবিন্দ বলছিলাম। জি, আপনার প্রশ্ন? জি, আমার প্রশ্ন হলো, এই যে সবাই বিদেশে যখন খেলতে যায় তখন উইকেটের দোষ দেয়, বাংলাদেশে কি ভালো উইকেট করা সম্ভব না? আপনাদের মাধ্যমে আমি বিসিবির কাছে জানাতে চাই। জি, আচ্ছা, আপনার এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আগে যে আলোচনা ছিলাম মোহাম্মদ আশরাফুল, ক্যাপ্টেন শান্তর উপরে ক্যাপ্টেন্সি দেওয়া তার উপর লোড হয়ে গেল কিনা? দেখেন ভাইয়া, বাংলাদেশে 3টা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করাটা যে কোনো প্লেয়ারের জন্য ডিফিকাল্ট এখনকার যুগে, কারণ সোশ্যাল মিডিয়াটা চলে এসেছে। আগে কিন্তু এটা ছিল না। 15 বছর আগেও যদি চিন্তা করেন, আমরা জাস্ট সকালবেলা নিউজ পেপারের জন্য ওয়েট করতাম, রাত 8টা এবং 10টার খবরের জন্য বসে থাকতাম। একটা ভালো ইনিংস খেললে ওইটা দেখবো, একটা খারাপ হলে ওইটার নিউজটা হতো, সকালের নিউজ পেপারটা দেখলাম। এখন কিন্তু যাই হয় সাথে সাথে আপনি মোবাইলে পেয়ে যান। তো এখন যে কোনো প্লেয়ারের জন্যই কঠিন। আশরাফুল, আমার একটা প্রশ্ন, আপনি এখন ইংল্যান্ডে খেলছেন, এই যে চাপটা, সোশ্যাল মিডিয়ার চাপ বলেন, আপনি আপনার সময় কোচ জিমি সিডেন্সের চাপ ছিল, আপনার ক্যাপ্টেন্সির পরে আপনি আরও নানা রকম চাপে ছিলেন, এবং বাংলাদেশে এই অভ্যাসটা নাই যে মনোবিদ একটা টিমের সঙ্গে থাকবে, কোন খেলোয়াড়কে কীভাবে ইন্সপায়ার করতে হবে, এগুলো অন্যান্য টিমে কি আছে? হ্যাঁ, অন্যান্য টিমে আছে, আমাদের সময়ও ছিল। এমন না যে আমাদের সময় হয়তো আর রেগুলার থাকতো না, কিন্তু আমাদের সময় আমরা এই ধরনের ক্লাসগুলো করাতো যেন আনকন্ট্রোলেবল জিনিসগুলা নিয়ে যেন আমরা চিন্তা না করি, যেটা কন্ট্রোলে নাই সেটা তো আমরা কিছু করতে পারবো না। তারপরে যেহেতু আমরা মানুষ এবং বিশেষ করে এশিয়ার আমরা যারা আছি, আমরা বেশি এই জিনিসগুলা সাকিব সবার থেকে ডিফারেন্ট কেন? সাকিব ভালো করলেও তার কোনো রিয়াক্ট হয় না, খারাপ করলেও রিয়াক্ট হয় না, সেই কারণেই কিন্তু সে সবার থেকে ডিফারেন্ট। আর বাকি যত প্লেয়ার আছে আপনি দেখেন যে আমরা ভালো খারাপ হলে ইমোশনাল হয়ে যায়, ভালো হলে, আমার ক্ষেত্রে বেশি হতো, এই কারণে আমার আপ এন্ড ডাউনটা বেশি ছিল। ভালো হলে আমি বেশি খুশি হয়ে যেতাম, খারাপ করলে বেশি চিন্তা করতাম, যে জিনিসটা আমার কাছে বেশি ইমোশনাল ছিলাম। তো সাকিবের মধ্যে এই জিনিসটা নাই বলে সে আসলে নাম্বার 1 প্রায় 15-14 বছর ধরে রেখেছেন সবগুলা ফরম্যাটেই। শান্তর জন্য যে জিনিসটা আমার কাছে মনে হয় যে শুরুর দিকে মনে হচ্ছিল যে সে হয়তোবা সার্ভাইভ করে ফেলবেন, কারণ এই প্লেয়ারদের আসলে খারাপের পিছনে কিন্তু দায়টা আমি মনে করি আমাদের যারা দায়িত্বে ছিলেন লম্বা সময় সিলেকশন প্যানেলে, তাদের আমি একটা বড় দায় দিব। কারণ আমি জানতে হবে যে আমার এই প্লেয়ারটা আসলে সে ভালো, আমি জানি। এই যে যেমন আপনার যাকে আমরা শান্ত যে ভালো প্লেয়ার এটা তো সবাই জানে, যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যখন খেলেছিলেন তখন সাউথ আফ্রিকার সাথে সে একটা 79 বা 80 রানের একটা ইনিংস খেলেছিলেন। সেই ইনিংস দেখে কিন্তু আমি বলেছিলাম যে না, এ বাংলাদেশে একদিন ফিউচার, যে লম্বা সময় খেলবে। কিন্তু সেই ওয়ার্ল্ড কাপ খেলার পরেই তাকে আমরা নিউজিল্যান্ডে পাঠালাম বাংলাদেশ টিমের সাথে প্র্যাকটিসের জন্য, টেস্ট ম্যাচ খেলিয়ে দিলাম, তারপরে ওয়ানডে টি20 সব ফরম্যাটে খেলাচ্ছি। এই যে জায়গাটা তো আসলে ওই প্লেয়ারের দোষ না, আমাদের যারা ম্যানেজমেন্ট আছেন তাদের দোষ, যে আপনার তাকে তো আপনার সব ফরম্যাটে সে রেডি না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার এক মাসে 3টা ফরম্যাটে খেলা, টেস্ট, ওয়ানডে, টি20, 3টা মাইন্ড সেট আপ নিয়ে আসাটা একটা একটা ছেলের জন্য এত সহজ না, কাজটা অনেক কঠিন। কারণ ব্যাটসম্যানরা যত বয়স হবে তত ভালো ব্যাটসম্যান হবে।
তো সেই জায়গাতে যারা দায়িত্বে ছিলেন, আমার কাছে মনে হয় যে আমাদের টেস্ট টিমটা আমরা সেটেল করতে পারিনি, T20টা আমরা সেটেল করতে পারিনি, বিকজ অফ আমরা একই প্লেয়ারকে সব সময় খেলিয়েছি। একটা ফরম্যাটে ভালো খেললে আমরা তাকে সব ফরম্যাটে, দেখেন 2021-22 এখন 2024, আমরা লিটন সৌম্যর জায়গায় কোনো প্লেয়ারকেই আনতে পারলাম না ওপেনার হিসাবে। কারণ লিটন লাস্ট 10 না 11টা T20-তে তার রান একদম নাই, ঠিক না, 20-এর নিচে মনে হয় এভারেজ, স্ট্রাইক রেট 100-র নিচে। তো সেই কারণে আমার মনে হয় যে এটার দায়টা কে নেবে, ডেফিনেটলি সিলেক্টরদের নিতে হবে। এবং সাথে সাথে অবশ্যই আমাদের প্লেয়ারদেরও দায় আমি দিব, যে তারা অপরচুনিটি পাচ্ছেন যেখানে, সেখানে তাদের শো করতে পারছেন না, এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। তারা যদি শো করতে পারতো, যে এক্সট্রাঅর্ডিনারি রান করতে পারতো, লাইক তানজিম তামিম যেভাবে খেলেছেন সেভাবে যদি খেলতে পারতো, তাহলে হয়তোবা এই সমস্যাটা জি, আর হতো না। আমরা একটু নাজমুল হক তপন আপনার কাছে শুনবো। নিশ্চয় অনেক কিছু জমা হয়ে গেছে। আশরাফুলকে স্মরণ করছিলেন, 2007-এর আশরাফুল। 2007-এর যে উদাহরণটা আশরাফুল দিলেন, তো এটা তো পুরোটাই তো মানে বাংলাদেশের যে যে স্বপ্নের মতো শুরু হয়েছিল T20-তে, যে প্রথম একবারই তো সুপার 8 খেলেছিল, যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল আশরাফুলের ইনিংসের উপরে। তারপরে আশরাফুল যে উদাহরণটা দিলেন যে 2007 ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে যে বাংলাদেশ সুপার 8-এ উঠলো, সাউথ আফ্রিকা র্যাঙ্কিংয়ে নাম্বার 1 টিম, সেটা তো আশরাফুলের সম্ভবত 86 বা 87 রানের একটা দুর্দান্ত ইনিংস ছিল, সেই ইনিংসটার উপরেই বেস করে। তো আমরা কালেকটিভ টিম এফোর্ট খারাপ হইতে পারে, কিন্তু এরকম ইন্ডিভিজুয়ালি তো কিছু থাকতে হবে, যেটা তামিমের ছিল। সাকিবের তো সবসময়, সাকিব ডিফারেন্ট, যেটা হচ্ছে মুশফিকদের ছিল। এই যে গত কয়েকটা বছর ধরে যারা আছে, সেই ধরনের ইনিংস কি দেখা যাচ্ছে যে মানে মিরাকেল একটা কিছু ঘটিয়ে দেবে। এবং ওই সময় যেমন ওই দিন ওইটা বললো যে রফিক ভাই বলছিল যে আমাদের দেশের যে বাইরের যে ফ্রাঞ্চাইজিগুলোতে, বিদেশের যে ফ্রাঞ্চাইজিগুলোতে আমাদের কয়জন প্লেয়ার খেলে, আফগানিস্তানে কত প্লেয়ার খেলে। রফিক ভাই যখন বললে যে আমি T20 খেলতাম, তখন T20 আসে নাই। আশরাফুলের যে T20 ইনিংস, সেই ইনিংসগুলো কি এখন নিকট সম্প্রতি তো বাদই দিলাম, দেখা গেছে কখনো যে ওই যে ওয়েস্ট ইন্ডিজকে হারানো যে ইনিংস, সেই ধরনের ইনিংসগুলো কি দেখা গেছে? আমরা ব্যক্তি সামর্থ্য কমে যাচ্ছে। হ্যাঁ, আমাদের আরও একটা বিষয় কী হবে, মানে এত সে কি টস জিতে আমরা ঘরের মাটিতে একেবারে হাতের তালুর মতো চেনা কন্ডিশনে আমরা ব্যাটিং নিতে ভয় পাচ্ছি। ইয়েতে শান্তর কথা যেটা আশরাফুল বললেন, ক্যাপ্টেন্সি, সচিনেরও ক্যাপ্টেন্সি খারাপ গেছে। ইয়েতে এটা একটা দিক বাদ দিলাম আমি, মানে এটা আমাদের সাবকন্টিনেন্ট, ওয়ার্ল্ডে এরকম হয় যে স্টিভা একজনই হয়, বা বহু বড় বড় ব্যাটসম্যান আছে। সচিনকে তো শেষ পর্যন্ত মিছিল মিটিং করতে হয়েছিল যে ব্যাট ফিরিয়ে দাও, সচিনের হাতে ব্যাট ফিরিয়ে দাও, এরকম। আমার ক্যাপ্টেন্সির দায় থেকে সচিনকে মুক্ত করো, তাকে ব্যাটটা ফিরিয়ে দাও, ক্যাপ্টেন্সিটা নিয়ে নাও। ইয়েতে সৌরভ গাঙ্গুলি আবার ডিফারেন্ট। কিন্তু আমি বলতে চাচ্ছি ন্যাচারাল একটা খেলা তো থাকতে হবে। আমাদের T20 ব্যাটিংটা আমাদের জিম্বাবুয়ে সম্ভবত 91 মানে স্ট্রাইক রেট টপ অর্ডারে, আর তারপরেই টেস্ট প্লেইং কান্ট্রিগুলোর ভিতরে 100-র নিচে ইয়েতে টপ অর্ডারে, মানে আমি বলছি পাওয়ার প্লেতে 100-র নিচে আমরা স্ট্রাইক রেট নিয়ে আমরা খেলতে যাচ্ছি। আচ্ছা, ইয়েতে আমাদের 200 ইনিংস এখন পর্যন্ত আছে। আমার যদি মেমোরি যদি বিট্টে না করে, সম্ভবত 1500 রানও নেয় বাংলাদেশের, যেটা হচ্ছে 83তম, মানে যে সর্বোচ্চ রানের একটা লিস্ট বের করি আমি, 80-র উপরে যাবে বাংলাদেশের T20-তে মোট সর্বোচ্চ রান। এগুলো আমরা বোলারদের উপরে এতটা নির্ভরশীল হয়ে পড়েছি। এই যে তাসকিন নাই, মানে আমি ম্যানেজমেন্টের কথা আশরাফুল কয়েকবার বলেছেন, তাসকিনকে জিম্বাবুয়ের সাথে জিততে আমার টানা 4টি ম্যাচ কেন খেলানো লাগবে? তাসকিন তো ইঞ্জুরি প্রবণ, এমনিতেই ইঞ্জুরি সমস্যার মাঝে মাঝে হয়। আমি বিশ্বকাপে আমার সেরা বোলারটা, আমরা এটাই তো বাস্তবতা যে তাসকিন এই মুহূর্তে প্রধান স্ট্রাইক বোলার আমাদের। সেই বোলারটাকে আমরা জিম্বাবুয়ে বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারিনি, আমার চেনা মাঠ, ঘরের মাঠ। এই জিম্বাবুয়ে কিন্তু সেখানে টানা 4টি ম্যাচ খেলাতে হবে। এই যে জিম্বাবুয়েকে হারাতে আমাদের দলের সেরা বোলারটার সর্বোচ্চ এফোর্টটা নিচ্ছি, টানা 4 ম্যাচ খেলাইলাম। এই তাসকিন যে এখন ইঞ্জুরিতে পড়েছে, বা ইঞ্জুরি যে জিকুলাম খেলতে পারলো না, যা বিশ্বকাপে তার ফুল এফোর্ট দিতে পারবে কিনা আমরা কিন্তু জানি না। তো এই দায়টা কে নেবে? এটা কি তাসকিনকে 2টা ম্যাচ খেলাইলে বা একটা ম্যাচ খেলাইলে কী এমন মানে হতে পারতো? জিম্বাবুয়েকে হারাইতে যদি আমাদের দলের সেরা বোলারের সর্বোচ্চ পারফরমেন্সটা লাগে, প্রতিটা ম্যাচ খেলাইতে হয়,
এটা কি বলবো, এটাকে আশরাফুল ভাই কি বলবেন এটাকে, সাজ্জাদ ভাই বলেন। আচ্ছা, একটু জানে রেখে যে 200 বা 200 ঊর্ধ্ব ইনিংস আমাদের 6টা আছে বাংলাদেশ। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যে ওয়ার্ল্ড কাপে, আচ্ছা, ওয়ার্ল্ড কাপে আমি ওয়ার্ল্ড কাপের কথা বলছি। ওয়ার্ল্ড কাপের সম্বন্ধে 173। আপনি মোহাম্মদ আশরাফুলকে প্রশ্ন করেছেন, আরেকবার করবেন। আশরাফুলকে বলছি যে এই যে তাসকিনকে খেলাতে হলো, যে আমরা যে কী পরিমাণ ভয়ে থাকি, জিম্বাবুকে হারাতে হলে আমাদের দলের সেরা বোলারটাকে, প্রধান স্ট্রাইক বোলারটাকে সবগুলো ম্যাচ খেলাতে হলো। তাসকিনের ইঞ্জুরি সমস্যা আছে, আমরা তো সবাই জানি, ইঞ্জুরি প্রবণতা আছে, ফাস্ট বোলারদের একটু বেশি থাকে এই ইঞ্জুরি সমস্যাটা। তো এই ঝুঁকিটা আমরা মানে নিতে পারলাম না, যে জিম্বাবুকে হারানোর জন্য আমাদের তাসকিনকে সবগুলো ম্যাচ খেলাতে হলো। এখন তাসকিন যে এই যে ইঞ্জুরিতে পড়লো, তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে যে অনিশ্চয়তা আছে, মানে সবচেয়ে ভালো সোর্সটাকে একটু আস্তিনে লুকায় রেখে ব্যবহার করা, সেই সাহসটা আমাদের নেই। মোহাম্মদ আশরাফুল, অ্যাকচুয়ালি সাহসের বিষয় না এখানে। আপনার প্লেয়ার যেহেতু তাসকিন টেস্ট ক্রিকেট থেকে সরে গিয়েছেন, সে আসলে এখন কোনো ওয়ানডে বা টি20 ম্যাচ মিস করতে চাচ্ছেন না, কারণ আপনি এই ম্যাচগুলো খেললে একটা ম্যাচ ফি পাবেন আপনি। তো আপনি যদি না খেলেন, আপনি কিন্তু ম্যাচ ফিটা পাবেন না। সেই কারণেই কিন্তু প্লেয়াররা চিন্তা করে যে আমি যদি এই সিরিজটা না খেলি, আমার আর্থিকভাবে আমি যে ক্ষতিটা হবে, সেই চিন্তা থেকেই তারা দুর্বল টিম আর ভালো টিম চিন্তা করে না, বুঝছেন? এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। আপনি জিম্বাবুয়ের সাথে খেললেও যে ম্যাচ ফি, এবং আপনি অস্ট্রেলিয়ার সাথে খেললেও মনে হয় সেম ম্যাচ ফি আমার মনে হয়। তো আপনি যেহেতু একটা টেস্ট ম্যাচ ছেড়ে দিয়েছেন, টেস্ট ম্যাচ খেললে আপনি হয়তো অলমোস্ট 8 থেকে 10 লাখ টাকা ম্যাচ ফি পেতেন। তো আপনি সেটা স্যাক্রিফাইস করেছেন যে না, আমি ওয়ানডে এবং টি20 খেলবো। সেইখানে তারা চাইলেই কিন্তু ইজিলি জিম্বাবুয়ের সাথে সে রেস্ট নিতে পারতেন, 2টা ম্যাচ খেলে আবার 2টা ব্রেক দিয়ে আবার লাস্ট ম্যাচে আসতে পারতেন। কিন্তু ওই যে 2টা ম্যাচ যদি আপনি ব্রেক করতেন, তাহলে হয়তো ম্যাচ ফি, মানে এটা একেবারে ইনকামের কথা চিন্তা করে ভাবছেন। সেটাই যে একটু নাজমুল তপনকে শুনতে চাই। নাজমুল তপন বোধহয় আপনার সঙ্গে একমত না। হবই না, কারণ আমার সামনে ওয়ার্ল্ড কাপ, আমার তাসকিনের উপরে পুরো দল নির্ভরশীল, টি20 কিন্তু আরও বেশি। তো সেটা ম্যানেজমেন্টের, এটা তো কালেকটিভ সিদ্ধান্ত হওয়া উচিত। আমরা একটা বিশ্বকাপে যাবো, তার একটা পরিকল্পনা থাকবে না যে এতে এখানে একজন প্লেয়ারের ব্যক্তি ইচ্ছা খুব বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা কি, বা ব্যক্তি ইনকাম, এটা যদি এই ফ্যাক্টরটা থাকেও বোর্ডের নিশ্চয়ই তাসকিনকে পোষা দেওয়ার একটা প্ল্যানিং থাকা উচিত। হ্যাঁ, এটা থাকে, কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদের ম্যানেজমেন্টের দিক থেকে কি এটা ছিল যে ম্যানেজমেন্ট যদি তাসকিনকে যদি মানে যদি বাইরে রাখতো, বৃহত্তর ফর গ্রেটার ইন্টারেস্ট, যেটা আশা বলবো। আমি আরেকটা আপনার ইনফরমেশন দেই, আরেকটা যেটা দেখেন, এই যে গরম পড়ছিল, এই গরমের মধ্যে সবাই অনেক প্রশ্ন তুলতেছিল যে এই গরমে কিভাবে, সাকিবও দেখলাম, সাকিব আল হাসানও বলছেন যে এই গরমে ক্রিকেট বোর্ডের উচিত ছিল টি20 খেলানো, ওয়ানডে না খেলে। তো এই আর কি, এই গরমে তারা না খেললেও তো পারতো যে না, আমি এই গরমে খেলবো না। কিন্তু তারা কেন খেলেছেন? তারা ওইখানে খেললে একটা আর্থিক ভাবে সহযোগিতা পায়, কারণ আপনি না খেললে পেমেন্ট পাবেন না, খেললে পেমেন্ট পাবেন। তো আমরা একটু উইকেট নিয়ে তাহলে তো হবে না। আচ্ছা, উইকেট নিয়ে একটু কথা বলবো। দর্শকের প্রশ্ন ছিল যুক্তরাষ্ট্র উইকেট নিশ্চয় বিশ্লেষণ করবেন মোহাম্মদ আশরাফুল। একটি বিরতি নিতে হবে, বিরতির পর আসছি। নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্পেইন স্কোয়াড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বিরতির পর ফিরছি। নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্পেইন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ক্রিকেট বেদনার আরেক নাম, এটা নিয়ে আলোচনা। আমরা মোহাম্মদ আশরাফুলের কাছে যাব। তার আগে দর্শক আর যদি কেউ থাকেন টেলিফোন লাইনে নাম বলে প্রশ্ন করবেন, সরাসরি মোহাম্মদ আশরাফুলকে প্রশ্ন করতে পারেন। হ্যালো, জি আপনি প্রশ্ন করুন নাম বলে। আচ্ছা, আমি মিস্টার আলম, আমি মিস্টার আলম বীরবুড়ি থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আশরাফুল ভাই আমার খুব প্রিয় খেলোয়াড়, আমি তাকে অনেক সম্মানকে শ্রদ্ধা করি। আর সেই সাথে আমার কোশ্চেন হলো, আমার আশরাফুল প্রিয় ভাইকে সে কি জাতীয় দলে কি আসতে পারবে না? সে তার মুখটা কি আর দেখতে পারবো না? না ভাই, আমি তো এই লাস্ট সিজন তো ডোমেস্টিক খেলি না, এই বছর আমি ইংল্যান্ডে খেলতে আসছি। তো না, এখন মনে হয় না আসলে। এবং বয়স বোধহয় সাপোর্ট করবে না, তাই তো?
ক্যাপ্টেন না, বয়সটা কোনো ফ্যাক্টর না, কিন্তু বাংলাদেশে ওই কালচারটা আমাদের তৈরি হয়নি যে আপনার একটা 10 বছর খেলে নেই ওই প্লেয়ারকে আমরা নিব, এই ধরনের কালচারটা আমাদের তৈরি হয়নি। আরেকটি কালচার বাংলাদেশে সবসময় আলোচনা হয়, সেটা হচ্ছে যে আমাদের উইকেটগুলো খুব আমাদের মতো, আমরা বিদেশি উইকেটে, যেটা আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন মোহাম্মদ আশরাফ আলী, একটু যদি বলেন। ভাইয়া অ্যাকচুয়ালি লাস্ট 7-8 বছর ধরে আমি 2016 থেকে আমি বলবো যে আমি ডোমেস্টিকে যে দেখছি ফার্স্ট ক্লাস ম্যাচ গুলাতে ক্রিকেট বোর্ড কিন্তু চেষ্টা করছেন যে এক একটা ভেন্যুতে এক এক ধরনের উইকেট তৈরি করার জন্য। মিরপুরের উইকেটটা একটু ডিফারেন্ট থাকে, এটা সত্যি কথা, কিন্তু মিরপুরের বাইরে যখনই আমরা খেলি আমাদের কিন্তু উইকেট গুলা ভালো থাকে, আমরা যে ধরনের উইকেট চাই সেই ধরনের উইকেট বানাতে পারি। মিরপুরেরটাই খালি হয় না। আপনি ফতুল্লাতে যখন আমরা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলি ঘাস রাখা হয়, বাউন্সি উইকেট হয়, বগুড়া রাজশাহীর উইকেট গুলা খুব চমৎকার থাকে। তো উইকেট আমরা চাইলে ভালো করতে পারি, ডেফিনেটলি আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আচ্ছা, মানে উইকেট নিয়ে আপনার অভিযোগের এখন অতটা জায়গা নেই বলছেন? না, মিরপুরের উইকেটটা ডিফারেন্ট থাকে। আমরা কেন এই প্রথম যে দেখলাম যে শ্রীলঙ্কার সাথে সিরিজ গুলাতে মিরপুরে হয়নি, সবগুলা সিলেট এবং চট্টগ্রামে হয়েছে, এবং খেলা কিন্তু দেখেন কত চমৎকার হয়েছে। যখনই আবার মিরপুরে এসেছে তখনই আবার খেলায় উল্টাপাল্টা হয়েছে। তো ঢাকার বাইরের উইকেট গুলা কিন্তু ভালো উইকেট হয়। জি, মোহাম্মদ আশরাফুল, আপনাকে ছেড়ে দিতে হবে আমি জানি, একটু প্রশ্ন করতে চাই। আপনি বলেছিলেন যে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতলে একরকম হবে আর না জিতলে আরেক রকম হবে। আমাদের সব প্রস্তুতিটার কথা যদি বলি, প্রস্তুতি ম্যাচের যে ফলাফলগুলো ঘটলো, এটার ইম্প্যাক্ট কি হতে পারে প্রথম দুটো এবং পরে একটা ভালো জয়, দুর্দান্ত জয়? না দেখেন, আপনি রিসেন্টলি আপনার নেদারল্যান্ডের সাথে কালকে শ্রীলঙ্কা হেরেছে, এটা নেপাল আবার কানাডার সাথে হেরেছে, এই ক্রিকেটে এটাই হবে। তো হ্যাঁ, রিসেন্ট এই জিম্বাবুয়ে এবং আমেরিকার সাথে রেজাল্ট গুলো হয়তো যেভাবে আমরা চেয়েছিলাম, আসলে টস জিতে যদি তারা ব্যাটিং করে ভালো মতন প্রিপারেশনটা নিত তাহলে আমরা খুব খুশি হতাম সাধারণ মানুষ। কিন্তু ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন তারা তো আসলে তাদের স্পটটাও তো ঠিক রাখতে চাবে, ঠিক না? আপনি আগে ব্যাটিং করে যদি ফেল করেন তখন তাদের স্পটটা ঝামেলাতে পড়বে। সেই চিন্তা থেকে তারা ফার্স্ট অফ অল চেয়েছেন যে সিরিজ গুলা উইন রেখে তারপরে হয়তো বা প্রিপারেশন নিবে। এই জায়গায় আমাদের আসলে প্লেয়ার বা ম্যানেজমেন্ট যারা আছেন তাদের বোল্ড, মানে আরো সাহসী হতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ার ভয়ে যদি নিজের পারফরমেন্সটা বিকাশ না করতে পারি তাহলে কিন্তু হবে না। আপনাকে টি-20 ক্রিকেট আপনার একদম ফার্স্ট বল থেকে অ্যাটাকিং খেলার মন মানসিকতা নিয়ে আসতে হবে যদি আপনাকে কিছু করতে হয়। ওয়ার্ল্ড কাপে যদি আপনি এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করতে হয়, ডেফিনেটলি একটা দুইটা প্লেয়ার প্রথম বল থেকে যাবে 20 বলে 50, 25 বলে 60, এই ধরনের ইনিংস যদি একটা দুইটা প্লেয়ার খেলে তখনই কিন্তু আপনার গেম চেঞ্জ হয়ে যাবে। তো সেই জিনিসটা একটা দুইটা প্লেয়ারকে আনতে হবে ভয় না পেয়ে। এই জিনিসটা আমার মনে হয় যে তানজিম তামিম রিসেন্টলি ভালো খেলছেন, তার নিয়ে আসা উচিত ওয়ার্ল্ড কাপে। সে যেন ডোমিনেট করে এই ওয়ার্ল্ড কাপটা খেলতে পারে। সে যদি এই জিনিসটা আনতে পারে, সুপারস্টার হওয়ার অপরচুনিটি তার সবচেয়ে বড় হবে এবং তাকে ঘিরে বাকি প্লেয়াররা হয়তো বা খেলবে, এটাই আমি আশা করব। আমরা সবাই আশা করি যে ভালো হবে, খারাপ চিন্তা না করে, কারণ খারাপ হতে হতে তো 2007 থেকে শুরু করে এখন আমরা ভালো দেখতে চাই। ইনশাআল্লাহ প্লেয়াররা এই মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এইসব চিন্তা না করে তারা যেন নিজের ভিতরের যে সাহস, যে জিনিসটা ওইটা নিয়ে খেলে। মোহাম্মদ আশরাফুল, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা আরও করব, তবে মোহাম্মদ আশরাফুলকে বিদায় দিচ্ছি এবং আশা করি তার কাছ থেকে ভবিষ্যতেও আমরা নানা রকম চমৎকার বিশ্লেষণ পাবো। ভালো মতো বাংলাদেশে ফিরে আসুন আমাদের সাবেক অধিনায়ক, মানে অল টাইম অধিনায়ক ক্যাপ্টেন অ্যাশ। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নাজমুল হক তপন, আপনার কাছে আসবো, তবে একটা বিরতি নিয়ে তারপরে ফিরে নিটোল টাটা নিউজ এক্সট্রা সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আরেকটি বিরতি, শেষ বিরতি নিয়ে ফিরছে।
দর্শক, নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ক্রিকেট বেদনার আরেক নাম, এই শিরোনামে আলোচনা। টি-20 বিশ্বকাপই যেহেতু সামনে, সেখানেই আলোচনা গড়িয়েছে। নাজমুল হক তপন, শ্রীলঙ্কা ম্যাচের দিকে আশরাফুল ডাকে, শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ, শ্রীলঙ্কা বাংলাদেশ এই ম্যাচটা মানে আমরা আজকে যে পরিমাণ সমালোচনা করছি বা পুরা দেশ ক্রিকেটারদের বা যেটা ওই অফেয়ারে উপলব্ধি বলছিলেন যে উগান্ডার সঙ্গে খেলা হলে হয়তো হারতো, সব কিন্তু যে যত সব সমালোচনা সব রাতারাতি একটু উল্টা হবে যে শ্রীলঙ্কাকে হারাতে পারে। কারণ এটাই একটা ম্যাচ জিতলে যেটা ঘটবে সেটা হচ্ছে আমরা সাউথ আফ্রিকাকে কাছে ধরে নিচ্ছি হারবো, বাকি দুইটা ম্যাচ কিন্তু আমাদের ওই কনফিডেন্সের উপরে। আর আমরা খুব টেম্পোতে চলে বাংলাদেশ, মানে একটা যদি একবার যদি টেম্পোটা কোনোভাবে যদি অ্যাচিভ করে ফেলে, আর শ্রীলঙ্কা খুব শেপে নেয়, শ্রীলঙ্কার রিসেন্ট সময়গুলোতে ওরা খুব ভালো করছেন। আর বাংলাদেশের সাথে যে আশাগুলো ছিলেন যে 2013 পর থেকে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই আছে শ্রীলঙ্কার সঙ্গে। আমরা কিন্তু 100তম টেস্টে ওদের মাটি থেকে জিতেছিলাম, মানে এরকম অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে আমাদের। এটা একটা কারণে বিশাল চান্স যে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা আমরা জিতে যাই, আমাদের মানে যা সব সমালোচনা শিকার সব উল্টো হবে, সবটাই প্রশংসা বৃষ্টি হয়ে ঝরবে আর কি। এরকম একটা জায়গায় আমরা চলে যাবো। এই যে বেদনার রং, তখন কিন্তু আমাদের লিখতে হবে হচ্ছে যে আনন্দের রং বা এরকম একটা কিছু, যে শ্রীলঙ্কাকে হারাতে পারলে। শ্রীলঙ্কার ম্যাচটাও এইটাও আশাফুল আমাকে বলছিলেন যে কয়েকদিন আগে কথা বললাম লন্ডনে, বললো যে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, 22 তারিখে ফিরবে। তো এই কথা ছিল একদম শ্রীলঙ্কাকে নিয়েই। তো বললো যে এইটা ম্যাচটা হলো 50-50, কিন্তু আমাদের জেতার চান্স আছে। শ্রীলঙ্কা খুব ভালো সেভে নেই, এটা আমাদের ফাইনালের মতো। এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আমাদের বিশ্বকাপটা খুব ভালো হয়ে যাবে। আর এই ম্যাচটা জেতার মানে এই ম্যাচটা জেতার জন্যে এখন কী দরকার সেটা আমাদের কোচ এবং ক্যাপ্টেন দল কি এখন কোচ ক্যাপ্টেন চালাচ্ছে নাকি মিরপুর থেকে চলে? মানে মাঝখানে তো ওই টিম কে হবে, কে কখন ব্যাটিং করবে, এখন কিন্তু সমন্বয় মানে টিম পারফর্ম করছে, কিন্তু সমন্বয়টা কিন্তু ভালো। বিপদে পড়লে সবাই একটা হয় না, যে ওই বন্যা হলে যেমন দেখা যায় যে একটা ভেলার ভিতরে গরু, ছাগল, মুরগি, হাঁস, সাপ, মানুষ এক জায়গায় থাকে। তো এখন হচ্ছে মিরপুর যেহেতু বিপদের মধ্যে আছে, তারা সবাই মোটামুটি ইউনাইটেড আছে, বন্ডিংটা খারাপ না। এটা নিয়েও আমার আশাফুল, গুল্লু অনেকের সাথে কথা হচ্ছে, বলছে না বন্ডিংটা এই মুহূর্তে ভালোই মনে হচ্ছে। আসলে যে সবাই বিপদে, কারণ যদি কোচ সিনিয়র প্লেয়ারদের দ্বন্দ্ব এরকম কিছু এখন হচ্ছে বিশ্বকাপটা খারাপ করলে সবার উপর দিয়ে যা যাবে, এই কারণে এই দুর্যোগ মানুষকে এক করে। এই যে বলছিলাম যে ভেলার মধ্যে সবাই, যে বন্যার মধ্যে যে সবাই একসঙ্গেই থাকে। তো এই ঝামেলাগুলো এখন অনেকটা কমে আসবে এবং কথাবার্তায় অনেকখানি কিন্তু ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ হয়েছে। যে আমরা যদি বাংলাদেশের ভালো করা দেখি, মানে মাশরাফির নাম বলতেই হবে, যে ক্যাপ্টেন মাশরাফি একটা টিমকে ভালো করিয়েছেন ক্যাপ্টেন হিসাবে। আমরা সৌরভ গাঙ্গুলির উদাহরণ দিই বা স্টিভ ওয়ারের উদাহরণ, যার উদাহরণ দেন, কিংবা সাম্প্রতিক সময় নিউজিল্যান্ডের কথা যদি বলি, আমাদের তো ওই প্রাপ্তিটা নেই। আমাদের ক্যাপ্টেন তো নিজেই একেবারে তরুণ। হ্যাঁ, তরুণের মধ্যে এত কম বয়সে ওয়ার্ল্ড কাপের মতো আসরে আমি বলতে চাচ্ছি যে পারফর্ম করলো 1-2 বছর, তারপর সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন্সি দেওয়া। কারণ এতে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার তো আছে, দরকার নাই। তবে ক্যাপ্টেন খারাপ করলো সমস্যা নাই, আমাদের দলটা তো ঠিক থাকলো। এই যে আমরা কি ভালো, মানে ক্যাপ্টেন নক তো হয় না, মানে ভালো ক্যাপ্টেন ছাড়া ভালো খেলার রেকর্ড মনে নাই, মানে আছে যে শুধু ক্যাপ্টেন হিসাবেই ওয়ার্ল্ড ক্রিকেটে মাইক বিরাল্ডির আছে 21-22। আমি বাংলাদেশ টিমের বাংলাদেশে তো সবারই ক্যাপ্টেন্সিটাই দুর্বলতা হয়ে যাচ্ছে কিনা না, ক্যাপ্টেন্সি দুর্বলতা এখন তো ক্যাপ্টেন্সি অনেক সহজ। কোচরা অনেক, যেমন মানে কোচরা অনেক কিছু করে দিতে পারে, আগে কিন্তু এটা ছিল না। ক্যাপ্টেনকে অনেক বেশি নিজের উপর দায়িত্ব নিতে হতো ক্রিকেটে। এখন কিন্তু অনেক যে পরিমাণ সাপোর্টিং স্টাফ আছে, বাংলাদেশের ক্যাপ্টেন যদি এর হাতুড়ের মধ্যে কোচ থাকলে, ক্যাপ্টেনের দায়িত্ব শুধু মাঠে ফিল্ডিং পজিশন চেঞ্জ করা আর বোলার আনা, তাও তো মনে হয় নির্দেশ ঠিকই থাকে যে এইটা পরে এটা করবো, এটা পরে এটা করবো। আমার কাছে এটা খুব মনে হয়। কিন্তু আমি বলতে চাইছি ফ্রি খেলতে দেওয়া, যে শান্তদের এখন ফ্রি খেলার সময় এত আর্লি। আমি বলছি অভিজ্ঞতাকে মানে কেউ একটু ভালো করলেই এই যে আমরা বাজি ধরি, সম্ভাবনার উপর বাজি ধরি, যে এইটাকে খুবই খারাপ টেন্ডেন্সি। কিন্তু আচ্ছা, বাজি এবার উল্টা দিকেই মনে হয় বেশি, বিশেষ করে বড় টুর্নামেন্ট বিশ্বকাপের মতো আসরগুলোতে সাম্প্রতিক সময় বাংলাদেশের
পারফরমেন্স খুব একটা ভালো না, মানে গত কয়েক বছর ধরে 17 সালের পর থেকে বলতেছি। বিশ্বকাপে পারফরমেন্স ভালো না, মানে ইয়েতে ওই যে 15 পরে 19 সাকিব একা খেললো, সেবার পুরো টিম কলাপস করলো। সাকিব একা খেলে অনেক মানে এত বেশি ভালো খেললো, তারপরেও কিন্তু আমরা নিচের দিকেই ছিলাম। মানে সাকিব ভালো খেললো, লিটন ভালো খেলেছে, মুস্তাফিজ 20 উইকেট নিয়েছে, কিন্তু মুস্তাফিজ 20 উইকেট হলেও ইম্প্যাক্ট কম ছিল সাকিবের, না কিন্তু টিমটা ভালো রেজাল্ট পায় না। সাইফুদ্দিনও খারাপ করে নাই, কিন্তু বলতে চাচ্ছি যে ওইটা দেখা যাচ্ছে 2015 পর থেকে ওই সেটা দেখা যাচ্ছে না, কিন্তু মাথায় রাখতে হবে ওই সময় পঞ্চপাণ্ডব পিক ফর্মে, আবার মুস্তাফিজ যোগ হয়েছে সে সঙ্গে। আর ওটা হচ্ছে যে কন্ডিশনের কথা যে আশরাফুল যা বলছিলেন, যে ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে, আমেরিকায় খেলা হবে, এটা হলো আমাদের সাবকন্টিনেন্টের কন্ডিশন, আমাদের একেবারে আমাদের মতো, মানে এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। হয়তো বা শ্রীলঙ্কার সাথে অ্যাডভান্টেজ আমরা পাবো না, কারণ এই কন্ডিশনে শ্রীলঙ্কা খেলে অভ্যস্ত, কিন্তু টি-20 ক্রিকেটে কন্ডিশন কোনো ম্যাটারই করে না। একটা জিনিস একটু খেয়াল করেন, হোমে আজ পর্যন্ত কোনো দেশ চ্যাম্পিয়ন হতেই পারেনি, ফাইনালে উঠেছে একবার বোধহয় শ্রীলঙ্কা। হোমে সাহস অ্যাপ্রোচটা, হ্যাঁ না, অস্ট্রেলিয়া পর্যন্ত, এই যে গত আসর অস্ট্রেলিয়া হয়েছে না, তার আগের বার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া গত আসরে কেমন দল ছিল, সে দলটা সেমিফাইনাল উঠতে পারেনি। আচ্ছা, আরেকটা বিষয় যে কন্ডিশন অনেকখানি টি-20 ক্রিকেটের ক্ষেত্রে মানে কোনো ম্যাটার করে না, তার বড় প্রমাণ হচ্ছে আইপিএলে সারা পৃথিবী সবাই খেলে, এবার আইপিএলের ফাইনালে ভারতের বিশ্বকাপ স্কোয়াডের একজনও নাই। তার মানে আসলে কন্ডিশনে আমরা যতখানি ওরিজ হচ্ছে, এখন আমাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে আমাদের প্লেয়াররা ডাক পায় না। তো এই বাস্তবতা মানতে হবে আমাদের, কেন আমরা আফগানিস্তানের সব প্লেয়ারই প্রায় সারা ওয়ার্ল্ডে ডাক পাই, আমাদের কেন সাকিব মুস্তাফিজ ছাড়া ডাক পাই না কেউ। এইটা আমাদের প্লেয়ারদের, আমরা কি বাইরের প্লেয়ার এনে শুধু ফরেন কারেন্সি দিব? আমাদের তো কিছু ফরেন কারেন্সি উপার্জন করতে পারি আমরা। এই প্রশ্ন রেখেই শেষ করতে চাই, ক্রিকেট বেদনার আরেক নাম, বেদনা চলে যাবে এই প্রত্যাশা করি বলেই বোধহয় বেদনা বাড়ে। নাজমুল হক, তখন অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে নিউজ এক্সট্রা শেষ করছি। সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ভালো থাকবেন।